জ্যাসের ব্যাপারে সত্যি জানতে পেরে চমকে গেল কৌশিকী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীর অপারেশনটা করানোর দরকার, কিন্তু জগদ্ধাত্রী অপারেশন করাতে চায় না। আর তখনই বারবার করে ডাক্তার বলে, ডাক্তারটা আমি, জগদ্ধাত্রী আপনি নন। আপনি হয়তো আইন কানুন, আপনি হয়তো ক্রিমিনাল অপরাধ এসব নিয়ে বেশি ভাবেন, আমি ভাবি মানুষের শরীর নিয়ে। আপনি যদি ইমিডিয়েটলি অপারেশনটা না করান তাতে আপনার আর আপনার সন্তানের দুজনেরই বিপদ আছে। কিন্তু জগদ্ধাত্রী বলে, আমি ফাইট করব ডক্টর, আমি ফাইট করব। আমি ছোট্টবেলা থেকে ফাইট করে এসেছি, আমি এখনও ফাইট করতে পারবো। ডাক্তার তখন বলে, কিন্তু ফাইট আপনি কি করে করবেন? যেখানে আপনার শরীর বলে দিচ্ছে ফাইট করতে পারবে না, সেখানে আপনি তো জোর করলে ফাইট করতে পারবেন না, তাই না? জগদ্ধাত্রী বলে, পারবো আমি বাচ্চাটা ডেলিভারি করাবই, যেভাবেই হোক না কেন, যত কষ্ট সহ্য করতে হোক না কেন আমাকে, আমি সবটা করব। আপনি একদম চিন্তা করবেন না ডক্টর, আপনি শুধু আমাকে একটু সাহায্য করুন, কি করতে হবে আর কি না করতে হবে আমাকে সেই সমস্ত একটু জানিয়ে দেবেন, তাহলে আমার অনেক বেশি সুবিধা হবে। ডাক্তার বলে, আমি তো সেটাই বলতে চাইছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না, অনেক বড় বিপদে পড়ে যাবেন আপনি, আপনার জীবনের অনেক রিস্ক আছে। আর এই সমস্ত অপরাধী ধরা, দৌড়াদৌড়ি করা, মারপিট করা, এসব তো করাই যাবে না। আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা? আর যদি বুঝতে না পারেন তাহলে আমি কি বলতে পারি বলুন তো, এটা ছাড়া আর কিছু বলার আছে আমার? তখনই জগদ্ধাত্রী বলে, আমাকে লড়তে হবে যে ম্যাডাম, আমাকে লড়তেই হবে। আপনি সমস্ত ব্যবস্থা ঠিক রাখুন, আমি ঠিক বাচ্চাটাকে জন্ম দিতে পারবো দেখবেন। এরপরেই তখনই জগদ্ধাত্রীর কাছে ফোন আসে। জগদ্ধাত্রী বলে, হ্যাঁ নন্দিদা, আমি এক্ষুনি আসছি, কল্যাণী সরকারকে আমি নিয়ে আসবো। আর তারপরেই জগদ্ধাত্রীকে ডাক্তার বলে, ম্যাডাম জগদ্ধাত্রী, আপনি যেভাবে সমাজ থেকে অপরাধীদের বিলীন করে চলেছেন, আমি আপনার পাশে আছি। কথাটা শোনার পর জগদ্ধাত্রী নিজেও খুব খুশি হয়ে যায়। এরপরেই দেখা যায় সমরেশ চট্টোপাধ্যায় চলে এসেছে কাকুনকে কোলে নিয়ে। আর তখন কৌশিকী বলে, এ কি সমরেশ, তুমি এখানে? সমরেশ তখন বলে, আমার হেল্প দরকার, আমার খুব হেল্প দরকার কৌশিকী। আমাকে আমাকে জোর করছে দিব্যা সেন। তুমি তো জানো যে আমার সেরকম একটা ক্ষমতা নেই। আমার যত ক্ষমতা আছে লেখনীতে আছে, উপন্যাসে আছে, আমি একজন ভালো ঔপন্যাসিক, কিন্তু আমি তো এই সমস্ত লড়াই এসব বুঝি না। তখনই ফোন করেছে দিব্যা সেন আর সমরেশকে বলে, কোথায় তুমি? আমি তো এখন তোমার বাড়িতে। সমরেশ বলে, তুমি তুমি কেন এসেছো? বারবার করে বলছি, কেন তুমি আমার পিছনে পড়ে আছো? দিব্যা সেন বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে এতদিন সময় দিয়েছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু যখন বুঝতে পারলাম যে তুমি আমাকে ভালোবাসবে না, তখন নিজের কাজটা তো নিজেকেই করতে হবে। সেই জন্যই আমি চলে এসেছি তোমার বাড়িতে। কেন জানো? কারণ কৌশিকী যেই বেনারসিটা পরে বিয়ে করেছিল, আমার ঠিক ওই বেনারসিটাই চাই। এস, আমার ওই বেনারসিটাই চাই। সমরেশ বলে, এই বাড়াবাড়িগুলো করতে পারবেন না, আপনি করবেন না, দয়া করে করবেন না। বুঝতে পারছেন না আপনি কত বড় ঝামেলায় জড়িয়ে যাবেন? দিব্যা সেন বলে, আমি কোনো ঝামেলা জড়াবো না, বরং আমি এটা জানি, আমি তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। এরপরেই কৌশিকী ফোনটা নিয়ে নেয়, বলে, দেখি আমাকে দাও। দিব্যা সেন, ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। ও একজন ঔপন্যাসিক, ওকে নিয়ে তুমি এইভাবে খেলতে পারো না। দিব্যা সেন বলে, কে বলে পারি না? কে বলেছে? দিব্যা সেনের ক্ষমতা যার বেশি, সেই জোর যার মুল্লুক তার কথায় আছে না। তুমিও তোমার ক্ষমতা দেখাও, দেখাও তোমার ক্ষমতা, আমিও দেখাবো আমার ক্ষমতা। সমরেশকে তো আমি আমার করে তবেই ছাড়বো। তুমি চাইলেও সমরেশকে আটকাতে পারবে না কৌশিকী। কৌশিকী তখন বলে, তোমার এই সমস্ত জেদ না আমি অনেক দেখেছি, তোমাকে কি করে ঠান্ডা করতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি। দিব্যা সেন বলে, তোমার ওই বেনারসিটা আমার চাই, ওই বেনারসিটা পরেই আমি সমরেশকে বিয়ে করব। আর এটা শোনার পর কৌশিকী বলে, কেন, তোমার কি একটা বেনারসি কেনারও যোগ্যতা নেই? দিব্যা সেন বলে, অবশ্যই আছে, কিন্তু ওই বেনারসিটা পরতে আমার বেশি ভালো লাগবে, বুঝতে পেরেছো? তাই আমি ওই বেনারসিটা পরেই সমরেশকে বিয়ে করব, মনে রেখো কথাটা। কৌশিকী বলে, আমি ওই বেনারসিটা খুব সযত্নে আমার কাছে রেখে দিয়েছি, তুমি চাইলেই কি দেবো নাকি? তাই তুমি কি ভেবেছো? দেখো, আমি তোমাকে বারবার করে বলছি, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি চূড়ান্ত সীমায় পৌঁছিও না। তুমি তুমি আমার মেয়েকে নিয়েও আজকাল খেলা শুরু করেছো, যেটা আমার মোটেই পছন্দ না। এরপর ফোনটা রেখে দেয় কৌশিকী আর দিব্যা সেন বলে, তুমি চাইলেও আমাকে আটকাতে পারবে না কৌশিকী। এর মধ্যে দেখা যায় জগদ্ধাত্রী গাড়ি করে পৌঁছে গেছিল। ঠিক তখনই ফোন এসে গেছিল জগদ্ধাত্রী।
এরপর এই দুজন গুন্ডা বাইকে করে জগদ্ধাত্রীকে মারতে আসে। জগদ্ধাত্রী গুন্ডাগুলোকে তো মারতে শুরু করে, কিন্তু বাইক নিয়ে পালিয়ে যায়। তারপরে একটা গাড়ি পেছন থেকে জগদ্ধাত্রীকে ধাক্কা মারতে গেছিল। স্বয়ম্ভু এসে জগদ্ধাত্রীকে বাঁচিয়ে নিয়েছে আর বলে, জগদ্ধাত্রী কি হয়েছিল? এক্ষুনি তো গাড়িটা মেরে তোমাকে বেরিয়ে যেত। জগদ্ধাত্রী বলে, স্বয়ম্ভু গাড়িটা আমাকে মারতেই এসেছিল, তাই জন্যই আমাকে মেরে পালিয়ে যেতে চাইছিল। তুমি আমার হাতটা টেনে নিয়ে আমাকে আমার প্রাণটা বাঁচিয়েছ। স্বয়ম্ভু বলে, জগদ্ধাত্রী খুব সাবধানে চলাফেরা করো, এই সময়টা একজন মায়ের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর তুমি মা হতে চলেছ, কথাটা ভুলে গেলে কিন্তু চলবে না। তার মধ্যেই জগদ্ধাত্রী বলে, আমি ঠিক আছে স্বয়ম্ভু। এরপরেই জগদ্ধাত্রীর কাছে একটা ফোন আসে। ফোনে বলা হয়, একটুর জন্য বেঁচে গেলেন আপনি, একটুর জন্য, পরবর্তী সময় এই ভুলটা আর হবে না। জগদ্ধাত্রী বলে, কে বলছেন আপনি? কে বলছেন? এরপর স্বয়ম্ভু বলে, কে ফোন করেছে? ফোনটা এক্ষুনি মানে দেখালে হয় না? ফোনটা কোথা থেকে এসেছিল তাহলেই তো জানা যাবে। কিন্তু জগদ্ধাত্রী বলে, লাভ হবে না, যে ফোন করেছিল সে পুরো প্রি প্ল্যান ফোন করেছিল, এসব নাম্বারের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমি ভাবছি কে এই কাজটা করছে। এর মধ্যেই ফোন করেছে কৌশিকী আর বলে, জগদ্ধাত্রী তুমি ঠিক আছো তো? তোমার জন্য মনটা খুব কু গাইছে, বলছিলাম সব ঠিক আছে তো? জগদ্ধাত্রী তখন বলে, সত্যি সত্যি বড়দি, আমার জন্য আপনার সত্যি মন কেমন করেছে? তখনই কৌশিকী বলে, হ্যাঁ কেন, কি হয়েছে? তুমি ঠিক আছো তো সেটা আগে বলো। জগদ্ধাত্রী বলে, কিছুক্ষণ আগেই দুজন গুন্ডা আমাকে মারতে এসেছিল, স্বয়ম্ভু না থাকলে আজ হয়তো আমি বেঁচে থাকতে পারতাম না। কৌশিকী বলে, কি বলছো কি জগদ্ধাত্রী? সব শুনে তো আমি চমকে যাচ্ছি। জগদ্ধাত্রী তুমি এখন মা হতে চলেছো, তোমাকে অনেক রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে, তুমি দয়া করে এরকম বাড়াবাড়ি করো না। জগদ্ধাত্রী বলে, আমি ঠিক আছি বড়দি। এরপরে কৌশিকী বলে, শোনো, আমি কিন্তু ফয়সালা করেই ফেলেছি, কোম্পানির একটা বড় অংশ তুমি পাবে। হ্যাঁ, তুমি কোম্পানির শেয়ারে থাকবে, বুঝতে পেরেছো? জগদ্ধাত্রী বলে, বড়দি কেন এসব বলছেন? এসব নিয়ে আবার ঝামেলা হবে। বড়দি বলে, কোনো ঝামেলা হবে না, আর যদি ঝামেলা হয়ও সেটা আমি বুঝে নেব, তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না, তুমি ঝটপট করে চলে এসো বাড়িতে। এরপরে ফোনটা কেটে দেয় কৌশিকী। স্বয়ম্ভু বলে, বড়দি কি বললো? জগদ্ধাত্রী বলে, বড়দি এটাই বলছিল আমার নামে নাকি কোম্পানির একটা বড় শেয়ার রেখেছে। আমি বললাম এসব জানাজানি হলে আবার ঝামেলা হবে, কিন্তু বড়দি তো আমার কোনো কথা শুনলই না। চলো আমরা ডিপার্টমেন্টে যাই। এরপরে স্বয়ম্ভু ডিপার্টমেন্টে গিয়ে সাধুদাকে সব কথা খুলে বলে। সাধুদা বলে, এটা তো খুব রিস্কি, জাস্ট তুমি এখন কয়েকটা দিন বাড়িতেই থাকো। স্বয়ম্ভু তখন বলে, আমিও সেটাই বলছিলাম, কিন্তু জগদ্ধাত্রী বলে, না সাধুদা, আমি বাড়িতে বসে থাকতে পারবো না, এমনি অনেক কেস পেন্ডিং হয়ে রয়েছে, আমাকে এই কেসে থাকতেই হবে। সাধুদা বলে, তুমি একদিন বেঁচে গেছো বলে বারবার যে বেঁচে যাবে তেমনটাও তো নয় জাস, তাই না? এরপরেই কল্যাণী সরকার চলে এসেছে আর বলে, তুমি এই ডিপার্টমেন্টের খুব গর্ব, তাই না? আমার মেয়েও না কোনো অংশে কম ছিল না জানো, কিন্তু দীপন ভালোবেসে দীপনকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে চেয়েছিল। দীপনের মতন একটা লম্পটের পাল্লায় পড়ে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল, ওর এখন কঠিন সাজা হবে, তাই না? তুমি তো মা হতে চলেছো, আমি তোমাকে স্বাদ খাওয়াবো, পঞ্চমৃত স্বাদ। আমি এসব করতে খুব ভালোবাসি জানো। যখন শুনেছিলাম যে আমার মেয়ে প্রেগনেন্ট, আমি কত আশা করেছিলাম, কত কি করব, সব নষ্ট করে দিয়েছিল দীপন। একটু দেখো না, চেষ্টা করে যদি ওর সাজাটা একটু কম হয়। ও তো নিজে থেকে এসব করতে চায়নি, ওকে বাধ্য করা হয়েছে রীতিমতো। জগদ্ধাত্রী সব কথাই শুনতে থাকে আর বলে, ঠিক আছে, আপনি তো বললেন আপনার কথা, দেখা যাক কি হয়।